নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসপিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সরকারি জমি জবরদখল নিয়ে কড়া মমতা। নতুন জবরদখল বরদাস্ত নয়, এলাকা দখল মুক্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সরকারি জমি দখলের অভিযোগ সামনে এলে এসপি, বিডিও, ডিএমদেরও ছেড়ে কথা বলবেন না, হুঁশিয়ারি মমতার। অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিএসএফ সীমানা দিয়ে লোক ঢোকাচ্ছে, নবান্নে প্রশাসনিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। সরকারি জমি জবরদখল নিয়ে এবার অ্যাকশনে মুখ্যমন্ত্রী। দখল হওয়া জমি ফেরত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার। সরকারি জমির মিউটেশন যারা করেছিল তাদের বিরুদ্ধে কড়া শাস্তি হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি জমি দখলের অভিযোগ আসছিল। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় সেই প্রসঙ্গ। সরকারি জমি দখলের অভিযোগ সামনে এলে প্রশাসনিক কর্তাদেরও ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। ফের দেউচা পাচামি নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। বালি পাচার নিয়ে বীরভূমের জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বীরভূমের ডিএম কে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? দেউচা পাঁচমিতেও কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিএসএফই রাজ্যের একাধিক সীমান্ত দিয়ে মানুষ ঢোকাচ্ছে, তাই এবার কেন্দ্রকে সেই বিষয়ে নজর দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের পর থেকে বারবারই মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। ভোটের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য শাসক শিবির, এমনই দাবি করেছিলেন সুকান্ত শুভেন্দুরা। এবার সেই অনুপ্রবেশ নিয়েও কড়া হুঁশিয়ারি মমতার। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। দেশের সীমানা রক্ষায় কেন্দ্রের সিদ্ধান্তে সায় রাজ্যের। বাংলাদেশ ইস্যু সামনে আসার পর থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকার। যদিও বিএসএফ এর মদত ছাড়া অনুপ্রবেশ অসম্ভব বলে মত খোদ মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ। অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে। ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশের অশান্তির আঁচ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও। বেআইনি অনুপ্রবেশ, জাল পাসপোর্ট চক্রের একাধিক ঘটনা সামনে এসেছে। জঙ্গি গ্রেফতারে মিলেছে বাংলা যোগ, জানিয়ে রাজ্য সরকারকে লাগাতার আক্রমণে বিরোধী দলগুলি। সীমান্তে অনুপ্রবেশের দায় সীমান্ত রক্ষী বাহিনীর। এবার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিএসএফই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের এ রাজ্যে ঢোকাচ্ছে, গুন্ডা ঢোকানো হচ্ছে বলে অভিযোগ মমতার। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে।
কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানেই অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন তিনি। কোন কোন এলাকা দিয়ে লোক ঢোকানো হয়েছে তা নিয়ে ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্টও চান মমতা। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। বাংলায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ মমতার। পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ, ভালো করে শুনে রাখুন। এদিন অনুপ্রবেশ কাণ্ডে সরাসরি বিএসএফকে নিশানা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না। বাংলাদেশে অশান্তির আবহে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে জাল পাসপোর্ট চক্রের কর্মকাণ্ড। তা নিয়ে রাজ্যের দিকে বারবার আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু অনুপ্রবেশ নিয়ে এবার সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। কারণ সীমান্ত নিরাপত্তার যাবতীয় দায় বিএসএফের। কলকাতা টিভি। বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের নিশানার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের, রাজ্য পুলিশের নয়। ফের মনে করালেন তৃণমূল সেনাপতি। আবাস নিয়েও সরব অভিষেক। প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর পর এদেশে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বিগত কয়েকদিনে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে রাজ্যে। তাদের কারোর বিরুদ্ধে উঠেছে নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। ভোট ব্যাংক ভরাতে অনুপ্রবেশকারীদের বাংলায় আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা। বাংলায় জঙ্গি ধরা পড়তেই সুযোগ বুঝে পুরনো অভিযোগ নিয়ে সরব হয়েছেন তারা। এদিন বিরোধীদের দাবি নস্যাৎ করতে সীমান্তে জঙ্গি প্রবেশ প্রসঙ্গে সরব হন অভিষেক। আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না। বাংলার সঙ্গে সীমান্তে কয়েকশো কিলোমিটার এলাকা রয়েছে বাংলাদেশের। কিছু এলাকা এখনো কাঁটাতার মুক্ত, আর সেই সব এলাকাই হয়ে উঠছে অনুপ্রবেশের আতুর ঘর। মঞ্চ থেকে আবাসের ঘর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছেন আরও একবার। নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছিলাম যে আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ির টাকা 31শে ডিসেম্বর 2024-এর আগে আমরা প্রথম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেবো। আমরা দিয়েছি। 11,36,000 নাম ছিল। পরবর্তীকালে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে ইনক্লুড করে 12 লক্ষ পরিবারের কাছে প্রথম কিস্তির 60,000 টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এই টাকা দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের। বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটির নামে। অমুক ট্যাক্স, তমুক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এই বছর তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক পয়সা দিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য কত? প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য পাওনা। দাবি পাল্টা দাবির মধ্যে দিয়ে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষের দাবির ফাঁকফোকরগুলি তুলে ধরতে সচেষ্ট হলেন। দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। বিনামূল্যে স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য শিবির উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 75 দিন ধরে চলবে স্বাস্থ্য শিবির। আগামী দিনে 300 স্বাস্থ্য শিবির করা হবে।
আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। সেই মতোই বছরের দ্বিতীয় দিনেই প্রকল্পের সূচনা করলেন অভিষেক। নাম সেবাশ্রয় প্রকল্প। এই লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় সেবাশ্রয়, মোট 300টি স্বাস্থ্য শিবির আয়োজন হবে। কর্মসূচিতে যোগ প্রায় 1200 চিকিৎসকের। বিনামূল্যে ওষুধ বিতরণ, হেল্প ডেস্ক, অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। শিবিরে রক্তচাপ, ব্লাড গ্লুকোজ, ম্যালেরিয়া, ডেঙ্গি, HIV, জন্ডিস পরীক্ষা করা হবে। 12টি সরকারি হাসপাতালে রেফারেল পরিষেবা। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবির। প্রতিটি বিধানসভায় মাসে 10 দিন স্বাস্থ্য শিবিরের আয়োজন। 40টি শিবির একটি বিধানসভায়। সব বিধানসভা এলাকাতেই একটি মডেল ক্যাম্প। প্রতিটি জায়গায় স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স থাকবে। শিবির থেকে প্রত্যেককে দেওয়া হবে একটি বই। বইয়ে থাকবে স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বার্তা। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি, তাহলে এদিকে 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় 40টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং 39টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। এদিন শিবিরের সূচনা করে অভিষেক বলেন, 2025 সালে কোনো নির্বাচন নেই। নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই। জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। করোনাকালে ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সাড়া ফেলেছিল বাংলায়। এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে নয়া উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারে পথ চলা শুরু সেবাশ্রয়ের। মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। ফিল্মি কায়দায় প্রকাশ্যে এলোপাথারি গুলি করে তৃণমূল নেতাকে খুন, সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পুরপিতা খুনে উঠে আসছে একগুচ্ছ প্রশ্ন। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। একেবারে ফিল্মি কায়দায় বাইকে চেপে এসে প্রকাশ্যে শুট আউট। দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে মৃত ইংরেজবাজার পুরসভার পুরপিতা দুলাল সরকার ওরফে বাবলা। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক দুলাল সরকারের মৃত্যুতে সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। সামনে এসেছে ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। পালিয়ে বাঁচার চেষ্টা করেও রেহাই পাননি। দুলাল সরকারের মাথা লক্ষ্য করে পর পর গুলি। অনেকগুলো গুলি লেগেছে। প্রথম দৌড়াতে গেছে বাবলা, পড়ে গেছে, তারপর মাথায় থেকে গুলিগুলো পড়েছে। কাকুকে আমি উঠাচ্ছি বুকে, যে কাকু 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 উঠছে না, আমি সবাইকে বলছি দাদা কাকুকে বাঁচাও, নিয়ে চলো, সবাই ছবি তুলছে। কেউ ওর 4 জন ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তৃণমূল নেতার মৃত্যুতে উঠে আসছে একাধিক প্রশ্ন। কি করে ট্রাফিক বা পুলিশের চোখ এড়িয়ে একটি বাইকে 4 দুষ্কৃতী ঘটনাস্থল পর্যন্ত পৌঁছলো? অতীতেও হামলার মুখে পড়া তৃণমূল নেতার নিরাপত্তা হঠাৎ কার নির্দেশে তুলে নেওয়া হয়? দুষ্কৃতীরা কিভাবে দুলাল সরকারের অবস্থান বা গতিবিধি সম্পর্কে জানতে পারল? পেশাদার খুনি ছাড়া এত নিখুঁত লক্ষ্যভেদ সম্ভব নয়। তবে কি তৃণমূল নেতা খুনে ভাড়াটে খুনি? খুনের নেপথ্যে রাজনৈতিক না ব্যবসায়িক শত্রুতা?
মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকেলেই মালদায় পৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনার পর শুরু জোর রাজনৈতিক চাপানোতর। পুলিশ মন্ত্রী উত্তর দিতে পারবেন? দলের তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নয়, তাহলে কি পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলাকে নিয়ে কি আমরা এবার বিদেশের কোনো সরকারকে দায়ী করব? আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আইন শৃঙ্খলাটাকে একটু দেখুন। নিজের দলের একজন কাউন্সিলর, একজন দলের দীর্ঘদিনের তিনি একজন পার্টির নেতা, তাকে যে খুন হতে হলো। মানে শহরের বুকে এই ঘটনা বহুদিন পরে এ ধরনের ঘটনা আমরা দেখেছি। প্রশাসন আরও বেশি তৎপর থাকলে আমার মনে হয় যে এ ধরনের ঘটনা ঘটতো না। ইংরেজবাজার পুরসভার 6 বারের পুরপিতা, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, রাজ্যের শাসক দল তৃণমূলের পুরনো নেতা দুলাল সরকার দলের জেলা সহ সভাপতি। এমন হাই প্রোফাইল রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এলোপাথারি গুলি করে খুনের পর স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। দুলাল সরকারের প্রকাশ্যে মর্মান্তিক খুন, পুলিশি অপদার্থতারই নগ্ন ছবি। কলকাতা টিভি। কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট চাইল আদালত। ইডি এখনও মেডিকেল রিপোর্ট হাতে পায়নি, জানান আইনজীবী। মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র। শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, ফলে তাঁকে আদালতে হাজির করানো যায়নি। তার অনুপস্থিতিতে ফের ধাক্কা খেল চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় ফের পিছল চার্জ গঠনের প্রক্রিয়া। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট চেয়েছে আদালত। অভিযুক্ত কাকু অনেকদিন ধরেই অসুস্থ, দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ছিলেন। সেই সময় আদালতে তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়। মেডিকেল রিপোর্ট পাঠিয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালও। সোমবার বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল সুজয় কৃষ্ণের। সেদিনই সকালে ফের অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি সুজয় কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কাকুকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সূত্রের খবর, কাকুর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে জানানো হয়। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। এই মুহূর্তে কাকুর হৃদরোগজনিত কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই কাকুকে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ। বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই আইসিসিইউতে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ। বৃহস্পতিবার আদালতে কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল জানান, গত 10 বছর ধরে কাকুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো রয়েছে। সেই পেসমেকারেই সম্প্রতি কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই তাঁকে অন্যত্র ভর্তি করা হয়েছে। উনি ভেন্টিলেশনে ছিলেন এবং ভেন্টিলেশনে থাকার পর উনি দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকার পর ওনাকে মেডিকেল কন্ডিশন আরও ডিটেরিয়েট করার জন্য ওনাকে মাল্টি স্পেশালিটি হসপিটালে রেকমেন্ডেশন করা হয়েছে এবং রেকমেন্ডেশন করে ওনার 1 তারিখে মানে কালকে ওনার তক্ষুনি অ্যাপোলোতে বিকালবেলা ওনাকে শিফট করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কাকু। বিচার ভবনে ইডির মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। 30শে ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের, কিন্তু চার্জ গঠনের সময় অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। কাকু অসুস্থ হয়ে পড়ায় চার্জ গঠন হয়নি। সোমবারের পর বৃহস্পতিবারও ফের পিছল চার্জ গঠনের প্রক্রিয়া। আগামী 6 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় একটা ছোট্ট বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। কাজল শেখের অনুগামী পঞ্চায়েত সমিতির সভাপতির হুমকিতে গত 2 মাস ধরে পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারছেন না পঞ্চায়েত উপপ্রধান। পঞ্চায়েত অফিসে এলেই প্রাণে মেরে ফেলার হুমকি। নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের কেষ্ট ঘনিষ্ঠ উপপ্রধানের। অভিযোগ, মিথ্যে পাল্টা দাবি সমিতির সভাপতির। লুটের টাকা ভাগাভাগি নিয়ে লড়াই কটাক্ষ বিজেপির। বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হলেও নানুর বিধানসভা এলাকায় কেষ্টমণ্ডলের জয়গান গাওয়া যাবে না। তাই মানুষের ভোটে নির্বাচিত হয়েও গত 2 মাস ধরে পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারছেন না অনুব্রত অনুগামী কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন। পঞ্চায়েত অফিসে ঢুকলেই প্রাণে মেরে ফেলা হবে, বারবার প্রাণনাশের হুমকি আসছে। চাঞ্চল্যকর অভিযোগ কাজল অনুগামী বোলপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফের বিরুদ্ধে। অভিযোগ আনছেন খোদ পঞ্চায়েতের কেষ্ট অনুগামী উপপ্রধান।
এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কাজী মোহাম্মদ হানিফ। এর মধ্যে কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছেন? না, গোষ্ঠীর কোনো ব্যাপার না, এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। জেলা উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্য কি জন্য আছে সেটা পুলিশ তদন্ত করুক এবং তারা বলতে পারবে যারা করছে, আমি তো বলতে পারবো না। ইতিমধ্যেই বোলপুর ব্লকের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন দ্বারস্থ হয়েছেন বীরভূম জেলা প্রশাসনের। শান্তিনিকেতন থানায় পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কাজী হানিফের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার প্রতিলিপি পাঠানো হয়েছে বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার, বোলপুরের মহকুমা শাসককেও। উপপ্রধান জানান বিষয়টি জেলার কোর কমিটি এবং জেলা সভাপতিকেও তিনি জানাবেন। এদের নেতৃত্বে যাদের নাম করলাম, এদের নেতৃত্বে কয়েকশো লোকজন, বিশেষ করে বহিরাগত লোকজন, তাদেরকে নিয়ে এসে ঢুকে গিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে আমাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে না। এবং আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখাই। এইটা হচ্ছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমার যে সরকারিভাবে অফিস রুম, সেই রুমের ছবি। সেখানে আমি মেম্বারদেরকে নিয়ে মিটিং করেই তার একটা ছবি আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি যে পরের ছবিগুলো দেবো তাতে যাতে প্রমাণ হয় যে এই রুমটাই বটে, সেটা আপনারাও জানেন। হানিফ বলেন, পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত, উপপ্রধানের সঙ্গে বিরোধ করার আমার সময় নেই। সে একই দলের ছেলে, আমিও পঞ্চায়েত সমিতির সভাপতি, একই দলের। তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ কোনোদিনই ছিল না, আজও নেই। এবং গত 3 মাস থেকে ওনার সঙ্গে আমার দেখাই হয়নি। আমার তো কোনো সময়ই নেই, আমার যে কাজকর্ম চলে পঞ্চায়েত সমিতিতে, সেখানে ওনার সঙ্গে বিরোধ করার মতন আমার পরিস্থিতি তৈরি হয়নি, কখনোই তৈরি হয়নি, আজও নেই। গ্রাম পঞ্চায়েতের লুটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মানুষ সব বোঝে। আগামী বিধানসভার ভোটে তৃণমূল জবাব পেয়ে যাবে, কটাক্ষ বিজেপির। এসেছে যখন কেষ্টমণ্ডল যখন এলো, তখন সেই দিকে পাল্টি মারার চেষ্টা করছে। এই যে ভাগাভাগি, এই যে দুর্নীতি, সাধারণ মানুষের টাকা, হকের টাকা, এই যে ভাগাভাগি নিয়ে লড়াই চলছে এদের মধ্যে। এরা আর কিছু নয়, এরা কোন দিক থেকে কি টাকা আসবে সেই টাকা ভাগাভাগির লড়াই চলছে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। হিমঘরে আলু মজুত রাখার মেয়াদ শেষ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর ছিল শেষ দিন। মেয়াদ শেষ হলেও 5 লক্ষ প্যাকেটেরও বেশি আলু মজুত রয়েছে হিমঘরগুলিতে। এদিকে বাজারে এসে গিয়েছে নতুন আলু। মজুত আলুর ভবিষ্যৎ কি, উঠছে প্রশ্ন। আবহাওয়ার কারণে আলু চাষে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষি থেকে ব্যবসায়ী। অকাল বৃষ্টিতে আলুর পচনে দাম বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছিল বাজারে। আর সেই পরিস্থিতিতে রাজ্যের আলুর বাজারে যোগান ঠিক রাখতে ভিন রাজ্যে পাচার বন্ধ করে রাজ্য। ভিন রাজ্যে আলু রফতানির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে দুবার প্রতিবাদ ধর্মঘট ডাকে ব্যবসায়ীরা। পরে সরকারের আবেদনে সাড়া দিলে ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নেন, কিন্তু জটিলতা রয়েই যায়। তাদের ব্যাপার তো, সেটা তারা বলবে, আমরা কি করে বলবো তারা কিভাবে তাদের এটা হবে। তাদের ম্যানেজমেন্ট তারা বলতে পারবে। আমাদের ম্যানেজমেন্ট আমরা বললাম যে হ্যাঁ আমরা মানে মার্চের আগেই আমরা কমপ্লিট করে দেবো। এবার যে চেম্বারটা হয়তো কমপ্লিট হলো না, সেটা হয়তো আবার 10 দিন পরে হবে। আমার তো ধরুন 1, 2, 3টে চেম্বার আছে, একটা চেম্বার লোড হলো, দিয়ে আবার একটা চেম্বারের জন্য হয়তো 2-5 দিন দেরিও হতে পারে। সব চেম্বার তো একসঙ্গে খোলা যাবে না। কৃষি বিপণন দপ্তর নির্দেশিকা জারি করে, বাজারে নতুন আলু না আসা পর্যন্ত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের যোগান অনুযায়ী হিমঘরে আলু রাখা যাবে। মেয়াদ বৃদ্ধি হয় হিমঘরগুলিরও। 30শে নভেম্বর বদলে যায় 31শে ডিসেম্বরে। মূলত এটা ভিন রাজ্যে যায়, বাঁকুড়া আর মেদিনীপুর জেলার লোকেরা বেশি অসুবিধায় পড়লো। তার সাথে বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম সব জায়গাতেই কিছু আলু রয়ে গেছে, যে আলুটা মানে আর বিক্রি করার ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। ভিন রাজ্যে যেতে না দেওয়ার ফলে ব্যবসায়ীরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়ে গেল। পেরিয়ে গিয়েছে সেই সময়সীমা। রাজ্য সরকারের নির্দেশিকার দিনক্ষণ পার। এখনো হিমঘরগুলিতে রয়েছে বিপুল পরিমাণে আলু মজুত। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ। এই রাজ্যের বাজারে আলুর যোগানে কোনো ঘাটতি নেই। বাজারে এসে গেছে নতুন আলু। স্বাভাবিকভাবেই হিমঘরে মজুত আলুর ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। প্রকাশ হওয়ার পর 95 বছর কেটে গিয়েছে। মার্কিন কপিরাইট আইন থেকে মুক্তি পেল টিনটিন, কুট্টুস, ক্যাপ্টেন হ্যাডক আর প্রফেসর ক্যালকুলাস। আগে তারা তিব্বত, সোভিয়েত ইউনিয়ন, কঙ্গো গিয়েছে দল বেঁধে। এখন তারা স্বাধীন। এবার তাদের বই যেখানে খুশি সেখানেই যাবে।
টিনটিনকে প্রথম বাংলায় অনুবাদ করে বাঙালির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কপিরাইট উঠে যাওয়ায় এবার সম্ভবত আরও কম দামে আম বাঙালির হাতে উঠবে টিনটিনের বই। আরও অনেক ভারতীয় ভাষাতেও অনুবাদ হবে অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন। 2025-এর 1 জানুয়ারি মার্কিন কপিরাইট আইন থেকে মুক্তি পেল শুধু টিনটিন নয়, এলজি ক্রাইসলার সিগারের কার্টুন পপি দ্য সেলার, আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হুম দ্য বেল টোলস, আ ফেয়ারওয়েল টু আর্মসের মতো সব কালোজয়ী উপন্যাসও। তবে এর মধ্যে টিনটিনই, ছোটরা তো বটেই, এমনকি বড়দের কাছেও দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে। এখন যে কেউ এই সব বই ছাপতে পারবে, পিডিএফ শেয়ার করতে পারবে, তার জন্য কোনো মূল্য দিতে হবে না। অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন সিরিজের বইয়ের লেখক এবং শিল্পী ছিলেন হার্জ, যার আসল নাম ছিল জর্জেস রেমি। ছিলেন বেলজিয়ান। তার প্রথম বই 1930-এ, টিনটিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েত। সোভিয়েত ইউনিয়ন অবশ্য আর নেই, কিন্তু টিনটিনের অ্যাডভেঞ্চার রয়ে গেল শুধু নয়, এখনও সমান জনপ্রিয়। এরপর একে একে বেরিয়েছে টিনটিন ইন টিবেট, টিনটিন ইন কঙ্গো, দ্য ব্লু লোটাস, সিগার্স অফ দ্য ফারাও। সব শেষ বই 1986 সালে টিনটিন অ্যান্ড আলফার্ড। ডেস্টিনেশন মুন বইটি বেরিয়েছিল 1953 সালে, নীল আর্মস্ট্রং চাঁদে নামার 16 বছর আগে। টিনটিন সিরিজের মোট বইয়ের সংখ্যা 24টি। মোট 110টি ভাষায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে টিনটিন। হয়তো সেই সংখ্যা এবার আরও বাড়বে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।